এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। না আমার বাড়ির জামাই আদৌ তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, দৃঢ় কণ্ঠে বলল, চারদিকে শুধু রাজাকার আলবদর আল শামসে ভরপুর, তাতে কি আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালের যুদ্ধে এই রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা তো করেনি তাদের জিতিয়ে দেওয়ার। তবুও শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছে। তেমনি আমিও জিতব। একদিন না একদিন এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করবই করব। এইটুকু বলে থামলো তুর্য, আবার বলল, বেহায়া যখন হয়েছি বেহায়া আরও হব, তবুও আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করে ছাড়বো ইনশাল্লাহ। পলাশ শিকদার, পিয়াস এবং পিয়াল তিনজনেই অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যর পানে। তুর্য উঠে দাঁড়ালো। তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝুলানো চশমাটা চোখে পড়ল। অতঃপর আরুষকে আদেশ দিল, আরুষ, চল আমরা এখান থেকে, আর কাজ নেই আমাদের। কথাটা বলেই তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই পুত্রসহ পলাশ শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখলো তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরুষ অবাক হলো, নিজের বসের নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে, চোখ থেকে চশমা খুলে বলল, তোর বের হতে এত দেরি হলো কেন আহাম্মক? দেখছিলি তো ওই রাজাকার আর তার রক্তে গড়া দুইটা আলবদর আল শামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আর একটু হলেই মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি অক্কা পেয়ে যাচ্ছিলাম। বাবা। আরুষ বলল না কিছুই, ড্যাব ডেবিয়ে শুধু চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটার বোঝার চেষ্টা করলো তুর্য কি সত্যি বলছে নাকি অভিনয় করছে, কারণ তুর্যের সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে। তার উপরে আবার অভিনয়ে পাকাপোক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতো এভাবে ড্যাব ডেবিয়ে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস? মীর জাফরের বংশধর, তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকার তার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো তুর্য, গাড়িতে উঠে বসলো। অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরুষ। আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল। কি স্যার? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকারের সাথে সাথে শিয়ালও রাখা উচিত ছিল বোধহয়। বেটা শুধু হাঁস মুরগির উপর নজর, দেখছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আবার হাঁসের বাচ্চার মতো আমিটাকে ধাওয়া করছে। আরুষ শুনল তুর্যের কথা, তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, কি আপনাকে তো কেউ ধাওয়া করেনি? আপনার শ্বশুর আর শালার এতক্ষণ তো অনেকবার রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতেও এসেছিল। ওই তখনও তো ঠিক তেজি স্বরে তাদের সাথে কথা বলছেন, বেহায়ার মতো বসে রয়েছেন। এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ঢং দেখিয়ে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের বদনামও করছেন। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজে ফাঁসি চড়ানো। এই কথাগুলো একবার যদি আরুষের মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাড় ধরে রাস্তায় কোনো বড়সড় ট্রাকের নিচে ফেলে বলছে, যা মির্জাপুরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপ্টা হয়ে যা। নিজের জানের মায়া সব প্রাণীর আছে। আরুষও তাই চুপ রইল, চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করলো। পরন্ত বিকাল, সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতোমধ্যেই। আকাশের এক কোণে জোরে রক্তিম আভা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়ের। তুর্য এই কর্ষণে এসেও দাঁড়িয়ে রয়েছে পৃথাদের বাড়ির সম্মুখে। বিকালের দিকে হুট করে কল এলো আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসার জরুরি কাজ পড়েছে, দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি। আর যে কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পিছনে লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসা পড়ে রয়েছে তার নিজ গতিতে। এখন সে গতিতেও তো গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা, উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একটা বার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতো বউটার, তাকে দেখার যে হৃদয়ে বড় তৃষ্ণা জমেছে সে বহুদিন আগে থেকে।
পৃথা তাদের বাড়ির ছাদেই ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা। দুপুরে তার মা হঠাৎ তাকে রিদিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো রিদি কলেজে গিয়েছে। তাহলে সে কেন কল করলো কিভাবে? মাকে এসে প্রশ্ন করলে মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যে বলেছি? হবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ করেছে, আমি রিদি ভেবেছি। কিন্তু কথা হলো যদি রিদি কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তরও সুফিয়া বেগম দিলেন না, আমতা আমতা করে বললেন, আমি কি জানি? আমি রিদি ভেবেছিলাম। পৃথা নিজ মনে দুপুরে ঘটা ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপাশে। তুর্যকে দেখে বিন্দুমাত্র চিনতে অসুবিধা হলো না মেয়েটার। এই তো সে ব্রিটিশ লোকটা। পৃথার ভ্রু কুচকে এলো, এই লোকটা এখানে কি করছে? তুর্যকে সম্মুখে দেখেই মেজাজ বিগড়ালো পৃথার। একে একে মনে পড়ল সকল অপমানের কথা। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরো চোখে পড়তে মাথায় খেলে গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরোগুলোর নিকটে। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড়সড় একটা টুকরোটা। অতপর ছাদের কিনারা এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো তুর্যর ফর্সা কপালটা। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুত ইটের টুকরাটা ছুঁড়ে মারল তুর্যের কপাল বরাবর। বাহ, ইটের টুকরাটা খুব সুন্দরভাবেই লেগে গেল তুর্যের কপালে। চমকে উঠল তুর্য। দ্রুত নিজের ডান হাত তুলে কপাল চেপে ধরল। কণ্ঠে তুলল আহমূলক ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়ল আড়ালে, যাতে তাকে কেউ দেখতে না পায়। তুর্য কপালে হাত দিয়েই আশেপাশে তাকালো। না, কোথাও তো দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরাটা কে মারলো? নিশ্চয়ই তার রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো তার কোনো শত্রু নেই। তুর্য দীর্ঘশ্বাস ফেলল। কপালের থেকে হাত নামিয়ে ধরল চোখের সামনে। দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে হাতে। তুর্য কপাল টান টান করে দেখলো সে রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমিটার কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ ধকল করেছে, চারদিকে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। তুর্যর ঘুম ভাঙেনি এখনো। হোটেলের শুভ্র রঙা বিছানা দখল করে উদম শরীরের উপর হয়ে শুয়ে আছে সে। কোমর অবধি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান জানালা থেকে আসা মৃদু আলোয় উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তুর্যর ঘুমের মধ্যেই কক্ষের দরজায় টোকা পড়ল। বাহির থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো। স্যার স্যার। আরুষের ডাক কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো তুর্য। ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে ফেললো ছেলেটা। আরুষ আবার ডাকলো, স্যার 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে। তুর্যর কর্ণে আঘাত হানল কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতেই। আজকেই তো বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চাইছিল, অথচ ঘুম ভাঙতে উঠতেই 9টা বাজিয়ে দিল। সব এই মেয়েটার দোষ। কাল রাতে বইয়ের চিন্তায় চিন্তায় সে ঘুমাতে পারেনি। ঘুমোতে দেরি হয়ে গেছে তার। না মেয়েটা ধরা দিচ্ছে, না তার নিকট, আর না শান্তিতে থাকতে দিচ্ছে। ধপ করে চোখ মেলল তুর্য। 2 হাতে ভর করে বিছানায় উঠে বসল। মুহূর্তেই ফর্সা শরীর থেকে খসে পড়ল পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বক্ষের পেটানো শরীর, কালো বড় বড় লোমে আবৃত সে বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টটা স্থান পাওয়ায় পেটে 2-4টা ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। আরুষ আর দরজা ধাক্কালো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। তুর্য মিনিট 10-এর মধ্যেই ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আরুষকে এদিকের কাজে রেখে সকালে নাস্তা না করে চটজলদি বেরিয়ে পড়ল পৃথার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বইয়ের দেখাটা আজ সে পায়, এমনি কয়েকটা দিন ঢাকায় কাটাবে বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে না পেয়েই এই যে কয়েকটা দিনের জন্য সে আবার ঢাকায় যাচ্ছে, এতে কি নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে না? তা কি আর তার মুরগির বাচ্চার মতো বউটা জানে? একদমই জানে না। মেয়েটা তো এইটুকুই জানে না যে তার মতো এত সুন্দর হাঁসের বাচ্চার মতো একটা জামাই আছে। তুর্য পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল।
পৃথা আর রিদি আজ একসাথেই কলেজে আসছিল। শুভ্র রঙা কলেজ ড্রেসে আবৃত মেয়েটার উজ্জ্বল শ্যামরঙা নরম দেহখানা, মাথায় আবার শুভ্র রঙা হিজাব বাঁধা। পৃথাদের কলেজ ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে পৃথার মনে হয় এটা কলেজ ড্রেস নয়, বরং এটা বিধবা ড্রেস। তখন পৃথার খুব ইচ্ছে করে কলেজ কর্তৃপক্ষকে জানাতে যে আপনারা দয়া করে আমাদের এই বিধবা পোশাকটা বাতিল করুন। বিয়ের আগেই কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা বিধবা অনুভূতি হচ্ছে? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো এ কথা প্রকাশ করতে পারে না মেয়েটা, এত সাহস তার নেই। তাছাড়া এসব কথা কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তারা নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাত ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে পৃথার চোখে আটকালো তুর্যর পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কপালে ওয়ান টাইম একটা ব্যান্ডেজ জল করছে। পৃথার স্মরণে এলো গতকাল তার ঢিল ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধ বোধ জন্মালো, মায়া হলো তুর্যর জন্য। তবে পৃথার চিন্তার মধ্যেই হৈ হৈ করে উঠল রিদি। তুর্যের দিকে আঙুল তাক করে বলল, এই এই লোকটাই তোকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানাও নিয়েছিল। পৃথার ভ্রু কুঁচকালো। এই লোকটাকে তো সে সেদিন দুর্ঘটনার আগে কখনো দেখেছে বলে মনে হয় না, চিনেও না, তাহলে তাকে কেন খুঁজছিল? পৃথা কিঞ্চিত সময় নিয়ে ভাবল। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজে নিত। এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষে তাকে খোঁজার কারণ হিসেবে এই একটা ছাড়া আর কোনো কারণ মস্তিষ্কে আসছে না। এর জন্যই বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখেও দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যর জন্য পৃথার হৃদয়ে জন্মানো মায়া ফুস করে উড়ে গেল। সাথে সাথে ক্রোধের পারদটা তরতর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ির চাকা দিয়ে পিষে মারতে চেয়েছিল, তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছিল বেশ। আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কত অপমানমূলক কথা বলল। তার বেলায় কিছু না, সে কি না নাকি একটু বলেছে, তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামির পরিচয় দিবে ভাবতেও পারেনি পৃথা। না, এখন অবধি বাবা পর্যন্ত বিষয়টা যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগেই এই ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবা আর আস্ত রাখবে না। পৃথা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যের মুখোমুখি। কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর যাবেন আমি ভাবতেও পারিনি। তুর্য ভ্রু কুঁচকালো পৃথার কথায়। গাড়ির সাথে হেলান দিয়ে থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময়। কি একটা ছোট ঘটনা যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। তুর্যর কুঞ্চিত ভ্রুজোড়া আরও কুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে সেও প্রশ্ন করল, আমি তোমার নামে তোমার বাবার নিকট নালিশ কেন জানাবো? আজব। পৃথা কপাল কুঁচকালো। সৌরদৃষ্টিতে তুর্যর পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছা পোষণ করছেন? না। তুর্য নিজের দুই হাত বগল দাবা করল, নির্বিকার ভঙ্গিতে বলল, না, আমার অত অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দেব। তুর্যের প্রথম বলা না কথাটায় পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরের কথাগুলো কর্ণে পৌঁছাতেই তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক কি বললেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো বদ পাঁচি দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। তুর্য চেতে গেল মুহূর্তেই, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দেব বেয়াদব মেয়ে। মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটাই আমি ভেঙে দেব। পৃথা বেঞ্চি কাটল, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জন্য জেলে পুরে দেব। আর তা অবশ্যই আপনার ওই ইংরেজদের বড়লোকি জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হতবম্ব হলো। এইটুকু 5 আঙ্গুলের মেয়ে কিনা তাকে জেলে পুরে দেওয়ার ভয় দেখাচ্ছে। এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটার তার সম্মুখে উচ্চারণ করা দুঃসাহস দেখাতো না। তুর্য হিসিয়ে উঠল, পৃথার দিকে তেড়ে গিয়ে নিজেকে সংযত করল, দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছে করলে তোমাকে।
থামলো তুর্য। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতেই বাহিরে আসতে দেওয়া যাবে না, তাহলেই ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ে তাড়নায় হয়তো নিজের খোলস ছাড়তে হবে। ক্রোধে ফোঁস করে করতে করতে নিজের গাড়িতে উঠে বসলো তুর্য। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তে সাই সাই করে পৃথার দৃষ্টির সীমানার বাইরে চলে গেল। পৃথাও ভেংচি কাটল, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব যেন, যত সব ইংরেজদের বংশধর। কথাটা বলতে বলতেই মেয়েটা ঢুকে গেল কলেজের ভেতরে। একটু পরেই ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরমে দিশেহারা প্রাকৃতি, গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহকে মাথায় নিয়ে রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাই সাই করে তুলছে সূর্যের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই আরুষ রাস্তা পরিবর্তন করলো। মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেচর শ্রেণীর প্রাণী এবং কীটপতঙ্গের সমাগম। তুর্য নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখ পানে। কিঞ্চিত পথ পাড়ি দিতেই সম্মুখে দৃশ্যমান হলো পুরনো ভাঙাচোরা একটা বাড়ি। আরুষকে সাথে নিয়ে বাড়ির ভেতরের দিকে ঢুকলো তুর্য। দুইজনই এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে পথ রোধ করে রাখা হয়েছে। তুর্য ভ্রু কুঁচকে তাকালো আরুষের পানে। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। দ্রুত পকেট থেকে চাবি বের করে খুললো তালাটা। তুর্য সময় ব্যয় না করলো না, পুরনো কাঠের দরজায় ক্যাচক্যাচ ধ্বনি তুলে ভেতরে ঢুকলো। খোলা দরজা থেকে আসা আলোর আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাহনি, শরীরের পোশাকের অবস্থা বেহাল। মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিঁচড়ে এখানে তুলেছে। তুর্য তেতে উঠল, গলা জড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন হাম্মক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকায় কেনা চেয়ারে কেন এই দূষিত লোকজনকে বসিয়েছিস বেয়াদব? আরুষ হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেলল নিচে। তুর্য বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে। হাত বাড়িয়ে একটানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কস্টিপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগনবিধারী চিৎকারের ধ্বনি। তুর্য খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা জাল টাকা, ড্রাগ, ইয়াবা সহ আরও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারে 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিলি। কথাটা বলে ভ্রু কুঁচকালো তুর্য। ঘাড় বাঁকিয়ে আরুষের পানে তাকিয়ে বলল, আমারও কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত আরুষ? বউটা না আমার নিকট ধরা দিচ্ছে আর না জ্বালানো কমাচ্ছে। আরুষ কাচুমাচু মুখ করলো, আমতা আমতা করে বলল, বউকে মারলেও আপনি বউ পাবেন কোথায় স্যার? তুর্যর কপালে ভাঁজ পড়ল, ভাবুক ভঙ্গিতে বলল। তাও ঠিক। কথাটা শেষ করে তুর্য আবার তাকালো সম্মুখের অবহেলায় পড়ে থাকা শাহিন মির্জার দিকে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো দুনিয়া সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরেছিলি, কিন্তু শ্বশুরকে কেন মারলি? তোর শ্বশুরও কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো তুর্যর পানে, কম্পিত কণ্ঠে বলল। আপনি কে? তুর্য বাঁকা হাসলো, আরুষের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল, ওই ছেলেটাকে চিনিস? ওর নাম আরুষ শেখ। আরুষ শেখ নামটা কর্ণে পৌঁছাতেই কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অস্ফুট কণ্ঠে বলল, আরুষ শেখ? তুর্য উঠে দাঁড়ালো, আরুষের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করছে আরুষ। আমি বরং গাড়িতে গিয়ে বসি একটু, কল্পনায় বউয়ের সাথে বাসরটা সারি, ততক্ষণে তুই এটার সেবা যত্ন কর। কথাটা বলেই তুর্য ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরুষ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতপর আবার তাকালো শাহিন মির্জার পানে। এতক্ষণের কাচুমাচু খোলস ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তেই আরুষের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারা রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল, বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু হেল বেইব।
ঘণ্টাখানেক কেটে গেল। আরুষ বেরিয়ে এলো রংচং উঠে যাওয়া স্যাঁতসেঁতে কক্ষ থেকে। ঘেমে নিয়ে অবস্থা ছেলেটার। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ঘর্মান্ত শ্যামবর্ণা মুখশ্রীতে। শার্টের উপরের দুটো বাটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে। তুর্য গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। আরুষের মধ্যে আবারও কাচুমাচু ভাব ফুটে উঠল। দুনিয়ার কোনো মানবকে আরুষ ভয় না পেলেও এই তুর্য নামক প্রাণীর ভয়ে সে সর্বদা আড়ষ্ট। আরুষ বেশ ভালোভাবেই জানে তুর্যর ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র। আরুষ আশেপাশে চোখ ঘুরালো। একবার ভাবলো তুর্যকে ডাকবে না, তবে পরক্ষণেই মত পরিবর্তন করলো। এখানে আর সময় নষ্ট করাটা ঠিক হবে না। অতি দ্রুত তাদের ঢাকায় যেতে হবে, সেখানেও কাজ আছে অনেক। একটু কেশে গলা পরিষ্কার করলো আরুষ, ধীর কণ্ঠে বলল, স্যার। তুর্য নড়ে চড়ে উঠল। বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুলল। সাথে সাথেই আরুষের পানে তাকিয়ে বলল, দিলি তো আমার শখের বাসরটা মাঝপথে আটকে। কেবল বউটাকে চুমু খেতে নিয়েছিলাম, তাও তোর সহ্য হলো না। কাকের মতো কা কা করতে করতে উড়ে এলি। শুধু শুধু কি তোকে আমি মীর জাফরের বংশধর বলি? আরুষ আমতা আমতা করলো, বোকা বোকা কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। আপনার বাসর ভাঙার কোনো ইচ্ছে আমার ছিল না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো আরুষের পানে, আদেশের সুরে বলল, গাড়িতে উঠে বস, ঢাকা যেতে হবে। আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে বেশ সাহস সঞ্চার ঘটালো। অতঃপর বলল, স্যার, আপনি আর কতদিন আমার মাথায় নুন রেখে বড়াই খাবেন? নাক মুখ কুচকালো তুর্য, অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এই মীর জাফরের বংশধর একদম আমার নামে মিথ্যা বদনাম ছড়াবি না। আমি মোটেই নুন দিয়ে বড়ই খাই না। আমি বাজার থেকে সবসময় মিষ্টি বড়ই কিনি, আর কোনোভাবে 2-4টা টক বড়ই পড়লে তোকে খাওয়াই, নিজে খাই না। আরুষ হতাশ হলো। এই লোকের সাথে কথা বলাই বেকার। এর সাথে কথা বলার থেকে নিজের মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে গিয়ে 2-4টা সেলাই নিয়ে বাড়ি ফেরা ঢের ভালো। চারিদিকে উৎসব লেগেছে, বসন্ত উৎসব, সাথে আবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসেও ভালোবাসার মানুষকে কাছে থেকে কি দূরে থাকা সম্ভব? তুর্যের 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ। বুক ধরপড় করে সারাক্ষণ। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছে সে ক্রমশ। তার মুরগির বাচ্চার মতো বউটাকে যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে। তার উপর তার বউটা তাদের বিয়ের কথাও জানে না। যদি কোনোভাবে তার না দেখা বউ কারো ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদকুড়া লোভ দেখিয়ে যদি কেউ পটিয়ে নেয় তার মুরগির বাচ্চার মতো বউটাকে, তুর্যর বুক কাঁপছে, অস্থির হয়ে উঠছে সে। তাই তো ঢাকায় যাওয়ার 4 দিনের মাথায় আবার রাজশাহী ফিরল ছেলেটা। এই 4 দিন পর যে ভালোবাসা দিবস, এটা একদমই খেয়ালে ছিল না। খেয়ালে থাকলে ব্যবসায় গোল্লায় গেলেও তো কেউ তাকে ঢাকায় নিতে পারত না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। আরুষকে সাথে নিয়ে পৃথাদের কলেজে ঢুকলো। বসন্ত উৎসবের রঙে রেঙেছে পুরো কলেজ চত্বর। প্রায় সকল মেয়েরাই শরীরে বাসন্তী রঙা শাড়ি পেঁচিয়ে নানান বাহারে সাজিয়েছে নিজেদের। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ বড়সড় স্টেজও সাজানো হয়েছে কলেজ মাঠে। আর এই উৎসবের তাগিদে বাইরের মানুষদেরও আজ ভেতরে ঢোকার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সুযোগে মোটেও হাতছাড়া করেনি তুর্য। যদিও সে এমনিও চাইলে যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে, তবুও সাধারণ মানুষদের সাথে মিলেমিশে বউকে দেখার তাগিদেই এই সুযোগটা লুফে নিয়েছে। তুর্য আজ তার শরীরে একখানা বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে। গলার কাছটায় আবার কিঞ্চিত লাল রঙের নকশা। ফর্সা শরীরে পাঞ্জাবিটা মানিয়েছে দারুণ। হাতে হাত ঘড়ি আর মাথার চুলগুলো পেছনে ঠেলা। আরুষের সাজটাও প্রায় একই রকম। তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবির কলার ঠিক করলো। আরুষকে জিজ্ঞাসা করলো, আমাকে কেমন লাগছে আরুষ? আমার বউ আমাকে দেখে পাগল হবে তো? আরুষ বিস্তর হাসলো, খুশিতে গদগদ হয়ে বলল, শুধু পাগলই হবে না স্যার, একদম গলায় ঝুলে পড়বে। আপনাকে আজ যা লাগছে না। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, তুই আবার আমার দিকে নজর দিস না আরুষ। আমি কিন্তু ছেলেদের প্রতি একদম আগ্রহী নই। তাছাড়া আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে। আরুষ চুপসে গেল। সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল? সে কি গেয়ে নাকি যে তুর্যর পানে নজর দিবে? ছি, কিসব আজে বাজে কথা। আরুষ মনে মনে তুর্যর এই জঘন্য ভাষ্যের তীব্র নিন্দা জানালেও প্রকাশ্যে চুপ রইল। আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের।
তুর্য চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো একবার, অতঃপর পেছন ঘুরে অন্যদিকে যেতে উদ্যত হলো। হঠাৎ করেই হাতে টান অনুভব করলো ছেলেটা। একরাশ বিরক্তি নিয়ে পেছনে ঘুরে তাকালো তুর্য, অমনি যেন থমকে গেল। এ তো সেদিনের সেই ঝগড়ুটে মেয়েটা। সে মেয়েটা হঠাৎ করে এত সুন্দরী কিভাবে হলো? উজ্জ্বল শ্যামবর্ণা শরীরে বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে সে ঝগড়ুটে নারী। চুলগুলো খোলা, চোখে মোটা কালো কাজলের প্রলেপ, মুখশ্রীতে হালকা মেকআপ। তুর্যের হৃদস্পন্দন বেড়ে গেল। দৃষ্টি মুগ্ধ হলো ছেলেটার, কিন্তু পরক্ষণে সে মনকে ধাতস্থ করলো। নিজের হৃদয়ের এমন পাপ কার্যের তীব্র নিন্দা জানালো। মস্তিষ্ক দ্বারা কঠোরভাবে হৃদয়কে শাসালো তার বউ আছে বলে। বউ থাকতে অন্য নারীর পানে তাকানো পাপ, মহাপাপ। তুর্য ঢোক গিলল। নিজের হৃদয়কে পাপ কার্য থেকে বিরত রাখতে আবারও উদ্যত হলো অন্যদিকে চলে যেতে। তখনই পেছন থেকে চেঁচানোর শব্দ এলো। পৃথা চেঁচিয়ে বলল, আরে আমার শাড়ি শাড়ি। তুর্য থমকে দাঁড়ালো, ভ্রুকুচকে তাকালো সে পেছনের দিকে। ভালোভাবে খেয়াল করে দেখলো তার হাত ঘড়ির সাথে মেয়েটার শাড়ির আঁচল বেঁধেছে। তুর্য কিছু বলার আগেই পৃথা দ্রুত এগিয়ে এলো। আজ আর তেমন ঝগড়া বিবাদে না জড়িয়ে নিঃশব্দে শাড়ি ছাড়ানোর চেষ্টা করলো তুর্যর হাত ঘড়ি থেকে, কিন্তু পারল না। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ পৃথা। বিরক্ত হলো তুর্য, কপাল কুঁচকে বলল, আমি দেখছি, সরো। পৃথা সরে দাঁড়ালো। তুর্য কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করলো মেয়েটার শাড়ির আঁচল নিয়ে, কিন্তু সেও ব্যর্থ। আর এদিকে বিরক্তি বেড়েও চরম পর্যায়ে যেন। শেষে আর কোনো ইতিউতি না করে এক টানে শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেললেই ক্ষান্ত হলো ছেলেটা। অতঃপর বলল, ব্যাস হয়ে গেছে। পৃথা চমকালো বেশ। নিজের শাড়ির আঁচলটা দুই হাতে ধরলো চোখের সম্মুখে। কান্না পেয়ে গেল মুহূর্তেই। নতুন শাড়ি তার, মাত্র আজই পড়েছে, তার মধ্যে এই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেললো। তেতে উঠল পৃথা, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করলেন আপনি? আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন? তুর্য নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এইভাবে নির্লজ্জের মতো অন্যের ঘড়িতে আটকালে তো ছিড়বই। সব দোষ আমার শাড়ি, তাই না? আপনার ঘড়ির কোনো দোষ নেই। আমার শাড়ি যদি নির্লজ্জ হয় তবে আপনার ঘড়িও নির্লজ্জ। মোটেই না, আমার ঘড়ি আমার মতোই সভ্য। ওষ্ঠ বাঁকালো পৃথা, তাচ্ছিল্যের স্বরে বলল। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো, বেয়াদব মেয়ে। পৃথা কিছু বলতে চাইল, তবে তার আগেই তাদের কথোপকথনের মধ্যে ফোড়ং কাটল আরুষ। তুর্যকে ডেকে বলল, স্যার। তুর্য গর্জে উঠল, আরুষকে ধমকে বলল, চুপ আরুষ, একদম আমাকে থামাতে আসবি না। আজ এই বেয়াদব মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি। তুর্যর কথায় তেলে বেগুনে জ্বলে উঠল পৃথা, চড়া গলায় বলল, কি বললেন আপনি? আমি বেয়াদব? আপনি তো ইংরেজিদের বংশধর, পাজি বদমাশ পুরুষ মানুষ। অভদ্র মেয়ে, মুখ সামলে কথা বলো। বলবো না। কি করবেন আপনি? তুর্য রেগে গেল আরও। নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে পৃথার শাড়ির আঁচলটা ধরে আরও কিছুটা অংশ ছিঁড়ে দিল। পৃথা হাঁ হয়ে গেল। ক্রোধে রিরি করে উঠল তার শরীরখানা। অগ্নিদৃষ্টির তাকালো তুর্যের পানে। তুর্য যদিও খুব একটা পাত্তা দিল না সে দৃষ্টিকে। পৃথা হুট করে পা উঁচু করে দাঁড়ালো তুর্যের সম্মুখে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই হাত বাড়ালো, দুই হাত দিয়ে খামচি ধরল তুর্যের পাঞ্জাবির গলার কাছের অংশটা। শক্ত হাতে টেনে ছিঁড়ে দিল মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে বলল, শোধবোধ। তুর্য ফুঁসে উঠল আরও। নিজের গলার দিকে তাকিয়ে ক্রোধ চরম পর্যায়ে তার। বুকের কাজটা ছিঁড়ে ফর্সা বক্ষবাগ উন্মুক্ত হয়ে উঠেছে জনসম্মুখে। তুর্যের মেজাজের পারদ লাফিয়ে লাফিয়ে উপরে উঠল। রক্তলাল হলো চক্ষুদয়, কপালের নমনীয় রগগুলো ফুলে ফেঁপে উঠেছে ইতোমধ্যে। স্থানকাল পাত্র কোনোদিন না ভেবে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল পৃথার নরম গালে। পৃথা স্তব্ধ হলো। অজান্তেই মেয়েটার হাত চলে গেল গালে। ছলো ছলো করে উঠল চোখ দুটো। বাবা মা ভাই হাজার বকলেও কেউ কখনো মারেনি তাকে, অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল। পৃথা আশেপাশে তাকালো। তাদের ঝামেলাকে ঘিরে ছোটোখাটো একটা জটলা পেকে গেছে ইতোমধ্যে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে পৃথার, আবার কান্নাও পাচ্ছে। পৃথা আর দাঁড়ালো না এক মুহূর্ত, ও দৌড়ে ওই স্থান থেকে প্রস্থান করলো একটু সময়ের মধ্যেই। আরুষ এতক্ষণ হতভম্ব হয়ে দেখছিল দুজনের ঝগড়া। পৃথা দৌড়ে চলে যেতেই মুখ খুলল সে। তুর্যর পানে তাকিয়ে বলল, স্যার।
তুর্য মহাবিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, কি হয়েছে? জিহ্বা দ্বারা নিজের দুই ওষ্ঠ ভেজালো আরুষ আমতা আমতা করে বলল, স্যার এই মেয়েটা আপনার মুরগির বাচ্চার মতো বউ। তুর্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এই দজ্জাল মহিলা আমার বউ? আরুষ ওপর নিচ মাথা ঝাঁকালো, মুখে বলল, জি স্যার, এটাই আপনার মুরগির বাচ্চার মতো এক এবং একমাত্র বউ পৃথা ইসলাম। তুর্য হতভম্ব হলো, কিঞ্চিত সময় নিয়ে হুট করে বুকে হাত দিল, বুকটা চেপে বলল, আরুষ পানি আন, বউ দেখে কেমন কলিজা শুকিয়ে যাচ্ছে আমার, যে কোনো সময় অ্যাটাক প্যাটাক হয়ে যেতে পারে। আরুষ ভয় পেল, তুর্যের অ্যাটাক, এর থেকে আতঙ্কের আর কি হতে পারে। ছেলেটা সময় ব্যয় করলো না একটুও, দৌড়ে গেল গাড়ির নিকট, গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে আবার দৌড়ে ফিরে এলো তুর্যের পানে, ব্যস্ত হাতে বাড়িয়ে দিল পানির বোতলটা, তাড়াহুড়ো করে বলল, স্যার পানি, তাড়াতাড়ি খেয়ে নিন। তুর্য পানির বোতল হাতে নিল, এখনও যেন তার বিশ্বাস হচ্ছে না এই তার বউ। সেই প্রথম দিন থেকে যে মেয়ের সাথে চরম শত্রুতা পোষণ করে বেড়াচ্ছে, এখন এসে কিনা জানতে পারছে সেই শত্রুই তার মুরগির বাচ্চার মতো বউ। আচ্ছা, সে কানে ভুল শুনছে না তো? আরেকটু নিশ্চিত হতে তুর্য আবার শুধালো, ভাই তুই নিশ্চিত এই দজ্জাল মহিলাই আমার বউ তো? জি স্যার, একদম 100% নিশ্চিত। তুর্যর গলা শুকিয়ে এলো, নিজের হাতে ধরে থাকা বোতলটার ছিপি খুলল, ঢক ঢক করে গিলল বোতলের অর্ধেকটা পানি। হুট করে কিছু একটা স্মরণে আসতেই পানি পান করা থামিয়ে দিল সে, বোতলটা পাশেই অদূরে ছুঁড়ে ফেলল। অতঃপর আরুষের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না যে ওইটা আমার বউ? এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম, এর দায়ভার কে নিবে শুনি? আরুষ ঠোক গিলল, আমতা আমতা করে বলল, স্যার আমি তো বলতে চাইছিলাম, কিন্তু আপনিই থামিয়ে দিলেন। জোর করে বলতি, এমনি সময় তো খুব ফটর ফটর করতে পারিস বেয়াদব। থামল তুর্য, চিন্তিত সুরে বলল, নিশ্চয়ই বউটা আমার ব্যথা পেয়েছে ভীষণ। আরুষ জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজালো, বুকে সাহস নিয়ে বলল, স্যার দরজাল মহিলার ব্যথা পায় না। সাথে সাথে তেতে উঠল তুর্য, ঝাঁঝালো কণ্ঠে বলল, চুপ বেয়াদব, আমার বউকে একদম দজ্জাল বলবি না, তাহলে তোকে আমি শুলে চড়াবো। আরুষ চুপসে গেল, তবে মনে মনে ভেঙচি কাটতে ভুলল না একটুও, ওষ্ঠ বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলল, নিজে নিজে এতক্ষণ বউকে দরজাল দরজাল বলে মুখে ফেনা তুললো, এখন এসেছে বউয়ের প্রতি প্রেম দেখাতে। শালা গিরগিটি কোথাকার। সময় গড়ালো, গোটা একটা রাত কেটে আবারও সকালের দেখা মিলল। তুর্য আজও সকাল সকালই ছুটে এসেছে পৃথাদের কলেজের সম্মুখে। গতকাল যে কাণ্ড ঘটিয়েছে তারপর তার বউ ঠিক কিভাবে প্রতিক্রিয়া করবে তাই ভেবে পাচ্ছে না ছেলেটা। তার উপর তুর্যের যে শক্ত হাত, নিশ্চয়ই বউটা ব্যথা পেয়েছে ভীষণ। যাই হয়ে যাক না কেন, ওই মেয়েটার তুর্যর বউ। তাছাড়া আর পৃথার মধ্যেই যতই ঝগড়া বিবাদ হোক না কেন, তাতে তুর্যের দোষটা কোনো অংশে কম নয়। দুজনই সমান দোষী, তার মধ্যে আবার তুর্য দিয়েছে থাপ্পড়। গতকাল বিকালেও ছেলেটা ছুটে গিয়েছিল পৃথাদের বাড়ির সম্মুখে, কিন্তু ভাগ্য সহায় হয় না, দেখাও পায়নি বউয়ের। এরপর যদি আবার বউয়ের খোঁজ বাড়ির ভেতরে ঢুকতে যেত, হয়তো হিতে বিপরীত হয়ে যেত। শ্বশুরবাড়িটা তো সব রাজাকার, আলবদর, আলসামস ভরপুর। বউটাও এই মুহূর্তে চেতে আছে, তাই আর তুর্যও বাড়িতে ঢোকার ঝুঁকি নেয়নি। আগে বউকে মানানো যাক, তার ভালোবাসায় সিক্ত করা যাক, তারপর না হয় এই শত্রুতে ঘেরা বাড়িতে ঢুকে 2-4টা তাণ্ডব নৃত্য নাচবে। তুর্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার রাজাকার শ্বশুরটার সম্মুখে একবার তাণ্ডব নৃত্য নাচার জন্য। তুর্য অধৈর্য ভঙ্গিতে রাস্তার ফুটপাতে পায়চারি শুরু করলো অনবরত। তার বউটা কেন কলেজে আসছে না এখনো? 9:30 বাজতে চলল ইতোমধ্যে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো আরুষ হঠাৎ করে বলল, স্যার ওই আপনার বউ আসছে। তুর্য নড়ে চড়ে দাঁড়ালো। বউ, তার বউ ভাবতেই প্রশান্তিতে ভরে গেল ছেলেটার মনোপ্রাণ। কত প্রতীক্ষা, অত ছটফটানির পরে সে দেখা পেয়েছে বউয়ের। এই মেয়েটাকে আগে যতবার দেখেছে কখনো এমন লাগেনি, অথচ যখন থেকে শুনেছে এই মেয়েটাই তার বউ, তখন থেকে অজানা এক প্রশান্তিময় অনুভূতি আষ্টে পৃষ্ঠে ধরেছে তুর্যকে। পৃথা রাস্তায় তুর্যকে দেখেও না দেখার ভান ধরল। ছেলেটাকে উপেক্ষা করে পা বাড়ালো গেটের দিকে। আরুষ তাড়াহুড়ো করলো, হই হই করে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে তো। তুর্যর হুঁশ ফিরল। বউ চলে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে উঠল ছেলেটা, তাড়াহুড়ো করে ডাকলো,
থামলো তুর্য, অর্ধেকটা ডেকে বাকিটা গিলে ফেললো। নিজেকে সামলে নিয়ে আবার ডাক দিল। পৃথা। পৃথা থমকে দাঁড়ালো, ভ্রু কুচকে তাকালো পিছন ফিরে। তাকে ডাক প্রদানকারী ব্যক্তিকে দেখে ভ্রুধয় কুচকে এলো আরও। এই লোক আবার তাকে ডাকছে কেন? আবার কোন ঝামেলা পাকানোর ইচ্ছে আছে এর? মনে মনে সন্দেহ জন্ম নিল পৃথার। আশেপাশে একবার নজর বুলিয়ে সে বলল, জি আমাকে ডাকছেন? তুর্য এগিয়ে গিয়ে দাঁড়ালো পৃথার নিকটে, মেয়েটার মুখোমুখি হয়ে বলল, হ্যাঁ, তোমাকেই ডাকছি। পৃথার কপাল টান টান করে তাকালো তুর্যর পানে, শক্ত কণ্ঠে বলল, কি খবর? থাপ্পড় কি আরেকটা মারা বাকি আছে নাকি আপনার? তুর্য বউয়ের শক্ত কথার নিকট কিছুটা দমে গেল। এ বোধ হয় প্রথমবারের মতো সে দমে গেল, নয়তো তার কথার সাথে পেরে উঠবে এমন কেউ আছে? তুর্য আশেপাশে তাকালো, কি বলবে না বলবে ভেবে পেল না, মস্তিষ্ক হাতড়ে আমতামতা করে হুট করেই বলে ফেলল, আসলে কি বলতে চাইছিলাম কি, তোমার গালটা ভীষণ নরম। পৃথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কটমট করে সে বলল, অসভ্য অভদ্র পুরুষ মানুষ। তুর্য ঢোক গিলল। সে যে উত্তেজনার ভুল করে ফেলেছে বেশ ভালো বুঝতে পারছে, তবুও নিজের ভুলটা প্রকাশ করতে চাইল না পৃথার সম্মুখে। একটু কেশে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, অতঃপর বলল, তুমি যদি কাল আমার পাঞ্জাবিটা না ছিঁড়তে, আমি তোমাকে থাপ্পড় দিতাম না। তেতে গেল পৃথা। কত সুন্দর করে ছেলেটার সব দোষ তার ঘাড়ে দিয়ে দিল। প্রথমে তার নতুন শাড়িটা ছিঁড়েছিল বলে না সে লোকটার পাঞ্জাবি ছিঁড়েছিল, অথচ এখন সে কি সুন্দর অবলীলায় বলে দিল, তুমি পাঞ্জাবি না ছিঁড়লে আমি থাপ্পড় দিতাম না। বেটা ব্রিটিশ। পৃথা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। আপনি আবার শাড়ি ছিঁড়েছেন, আমিও আপনার পাঞ্জাবি ছিঁড়েছি। আর থাপ্পড়টা ওটাও আমি ফেরত দিয়ে দিতাম, সাথে সাথে যদি আপনি আমার বড় না হতেন। তুর্য হতবাক হলো। কি বলল তার বউ তাকে? সে যদি বড় না হতো তাহলে তার বউ তাকে থাপ্পড় দিত? এই প্রথমবার মনে মনে নিজের বড় হওয়ার জন্য বেজায় খুশি হলো ছেলেটা। ভাগ্যিস আজ সে বড় বয়সে বড় নয়তো নির্ঘাত বউয়ের হাতে মায়ের খেতে হতো। এই বড় হওয়ার ব্যাপারটা তাকে বাঁচিয়ে দিল এবারের মতো। তবে পরক্ষণেই মুখ বাঁকালো তুর্য, তাচ্ছিল্য করে বলল, সারাক্ষণ আমার মতো একটা দামড়া ছেলের সাথে ঝগড়া করার সময় তো তোমার বড় ছোট জ্ঞান আসে না। তাও যাক, থাপ্পড়ের সময় অন্তত তোমার বড় ছোট জ্ঞানে এসেছে। এই বিষয়ে আমি কৃতজ্ঞ তোমার নিকট। পৃথা রেগে গেল। তুর্য যে নিজের কথা দ্বারা অতি সূক্ষ্মভাবে তাকেই অপমান করেছে বেশ বুঝলো মেয়েটা। ওদিকে ক্লাসের ঘন্টাও পড়ল বলে তাই আর অতিরিক্ত ঝগড়া বিবাদে নিজেকে জড়ালো না পৃথা। শুধুমাত্র ক্রোধিত কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকবেন, পরবর্তীতে আপনাকে যেন আমি আর আমার চোখের সম্মুখে না দেখি, ব্রিটিশ পুরুষ। নিজের যতটুকু বলার প্রয়োজন ছিল বলেই কলেজের ভিতরের দিকে প্রস্থান করলো মেয়েটা। তুর্যকে আর কিছু বলার সুযোগ দিল না। পৃথা চলে যেতেই আরুষ এগিয়ে দাঁড়ালো তুর্যর পাশে, ভাবুক ভঙ্গিতে বলল, আপনার বউটা মনে হয় না এত সহজে মানবে স্যার। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে পৃথার চলে যাওয়ার পানেই দৃষ্টি অব্যাহত রেখে বলল, আমি কি বউকে মানাতে এখন তার কলেজের অধ্যাপক হিসেবে চাকরি নেব আরুষ? ওই নাটক, সিনেমা, উপন্যাসে যেমন হয় তেমনভাবে? আরুষ কোনো চিন্তাভাবনা করলো না, ফট করে উত্তর দিল, শিক্ষক কি তার সমতুল্য স্যার? তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, চুপ থাক, মীর জাফরের বংশধর। দিলি তো আমার মনটা ভেঙে। কত সুন্দর ভেবেছিলাম একজন অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়ে প্রতিদিন অল্প অল্প খুদ কুড়া দিয়ে মুরগির বাচ্চার মতো বউটাকে পটিয়ে নিব। তা আর হতে দিলি না বেয়াদব। সকাল গড়িয়ে বিকালের দেখা মিলল। পৃথা ক্লাস শেষ করে পার্কের দিকে গেল একটু। বাড়ি গেলে আর কেউ বাড়ি থেকে বের হতে দিবে না, অথচ মনটা ভালো লাগছে না খুব একটা। চোখের সম্মুখে বারবার তুর্যের মারা গতকালকের ওই থাপ্পড়ের দৃশ্যটা ভেসে উঠছে। সে ছোটবেলা থেকে চঞ্চল প্রকৃতির। দুষ্টুমির জন্য বাবা মা কিংবা ভাইদের নিকট বকা খেয়েছে অনেক, কিন্তু কেউ কখনো মারেনি তাকে। অথচ এই পুরুষ কোথা থেকে এসে দুম করে মেরে দিল, তাও কতগুলো মানুষের সামনে। কতটা লজ্জায় পড়তে হয়েছিল গতকাল পৃথাকে, তবুও তো পৃথা দমে যায়নি, কলেজ যাওয়া বন্ধ করেনি, পৃথা হাঁটতে শেখেনি। আর না কাল ওই থাপ্পড়টায় তার কোনো দোষ ছিল, তাই তো সকাল সকালই কলেজে ছুটে গিয়েছিল। কিন্তু লজ্জা, মন খারাপ তারা তো ঠিকই আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে পৃথাকে। কি হলো, কেন হলো, কোন দোষে পৃথাকে লজ্জায় পড়তে হলো সবার সম্মুখে?
তুর্য নামক ছেলেটার চেহারা মনে আসতেই পৃথার ছোট্ট দেহটা যেন ক্রোধে কেঁপে ওঠে। ইচ্ছে করে 2-4টা চড় থাপড় মেরে ছেলেটার ফর্সা গাল লাল করে দিতে, কিন্তু বড় বলে আর চক্ষু লজ্জায় তা পারে না। ছেলেটা ভীষণ বাজে, নির্দয় হলেও সে তো না। পার্কের বেঞ্চে বসে আকাশ পাতাল ভাবছিল পৃথা। মেয়েটার ভাবনার মাঝে তার পাশে এসে বসলো কেউ একজন। পৃথা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে, দেখলো তুর্যকে। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এখানে আর আমার পাশে কেন বসেছেন? তুর্য ততটা পাত্তা দিল না পৃথার কথায়, নির্বিকার ভঙ্গিতে বলল, জায়গা পেয়েছি, বসেছি। এখানে কি তোমার নাম লেখা আছে নাকি? পৃথার কেন যেন কথা বাড়াতে ইচ্ছে হলো না। এর সাথে এখন কথা বাড়ানো মানেই ঝগড়া, আর এই মুহূর্তে ঝগড়া করার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই নেই মেয়েটার। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। কলেজ ব্যাগটা কাঁধে নিয়েই উঠে দাঁড়ালো সে। ধূপধাপ পা ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তুর্য পেছন ঢাকলো, গলা উঁচিয়ে বলল, পৃথা। পৃথা দাঁড়ালো না, বরং হাঁটতে হাঁটতেই পেছন ফিরে অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যর পানে। মুখে কিছু না বলেও চোখ দিয়ে শাসিয়ে গেল সূক্ষ্মভাবে। তুর্য আর ডাকলো না মেয়েটাকে, অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথার যাওয়ার পানে। আরুষ পাশেই ছিল। পৃথাকে চলে যেতে দেখে সে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে। তুর্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, হতাশ কণ্ঠে বলল, আমার মুরগির বাচ্চার মতো বউটা অমন বাচ্চাওয়ালা মুরগির মতো কেমনে হলো ভাই? দেখলেই ফোঁস করে ওঠে, মনে হয় ঠোকর মেরেই শেষ করে দিবে আমাকে। হোটেল ছেড়েছে তুর্য, আর কতদিন হোটেলে থাকা যায়? তাছাড়া এ তো কোনো দর্শনীয় স্থানের হোটেল নয় যে জানলাটা খুললেই মন প্রাণ জুড়িয়ে যাবে, স্নিগ্ধ শীতল বাতাস এসে আবেশিত করবে তাকে। এটা শহরের বুকে রাত কাটানোর জন্য হোটেল, যেখানে জানালা খুললে গরম বায়ু, অযাচিত কোলাহল, যানবাহনের প্যাপোশ ধ্বনির উৎপাত পাওয়া যায়। যদিও উচ্চমানের পরিপাটি এক সুন্দর হোটেলে ছিল তুর্য, তবুও দিনের পর দিন এখানে থাকতে আর ভালো লাগছে না তার। তাছাড়া এখন যেহেতু রাজশাহীর বুকে বইয়ের দেখা পেয়েছে, তখন এখানে তাকে থাকতে হবে বেশ অনেকটা দিনের জন্য। আর তো উপায় নেই। প্রথম দিকে বইয়ের দেখা পেয়েও তাকে না চিনে যা ভুলগুলো করেছে তার সংশোধন করতে হবে এখন। বউকে মানাতে হবে, তাকে নিজের প্রেমে ফেলতে হবে, তার প্রণয় উপলব্ধি করাতে হবে। সব মিলিয়ে অনেকটা সময়ের প্রয়োজন তুর্যের। তাই তো রাজশাহীতে বাসা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছেলেটা। ঢাকায় নিজেদের ব্যবসার কাজে চাচাদের উপর চাপিয়ে দিয়েছে কিছুদিনের জন্য। তারপরও এখানে বসে যতটা তদারকি করা সম্ভব সে করবে, আর মাঝে মাঝে খুব প্রয়োজন হলে স্বল্প সময়ের জন্য ঢাকা যাবে। রাজশাহীতে ইতিমধ্যে বাসা ভাড়া নিয়ে ফেলেছে তুর্য। পৃথাদের বাড়ির কাছাকাছি রেখেছে বাসাটা, তবে 2-3টা ঘরের পরে পাছে যদি তার রাজাকার শ্বশুরটা কোনোভাবে দেখে নেয় তাকে, তখন দেখা যাবে দলবল নিয়ে তাকে এ বাসা থেকে উচ্ছেদ করতে চলে এসেছে। তুর্য এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না, শ্বশুর বাড়ির সাথে তো একদমই না, তাই একটু দূরেই বাসাটা রেখেছে সে। আজ সন্ধ্যার দিকেই তুর্য উঠেছে সে বাসায়। তো যদিও ব্যাচেলার মানুষ থাকবে, তত কিছু গোছানোর নেই। যতটুকু প্রয়োজনীয় ফার্নিচার কিনেছিল তাও ওই ফার্নিচারের দিতে ছেলেপেলে এসেছিল তারাই গুছিয়ে দিয়ে গেছে, আর বাদ বাকি গোছানোর জন্য তো আরুষ আছেই। তুর্য আর ওই গুচ্ছ গাছের দিকে মনোযোগ না দিয়ে বিশাল আকারে 3টা প্যাকেট নিয়ে বসলো মেঝেতে। আরুষ কপাল কুঁচকালো, পুরো ফ্ল্যাটের জন্য তেমন আসবাবপত্র কিনল না তুর্য, অথচ বেশ হম্বিতম্বি করে জনবল দ্বারা এই বড় সড়ো প্যাকেটগুলো আনলো। কি আছে প্যাকেটগুলোর মধ্যে? আরুষের হৃদয়ে সন্দেহ জাগলো। সন্দিহান কণ্ঠে সে শুধালো, এর ভিতরে কি আছে স্যার? তুর্য আরুষের কথা শুনেও যেন শুনল না। কোনো উত্তর না দিয়ে সে বেশ গুরুত্ব সহকারে খুলল প্রথম বড় প্যাকেটটা। সাথে সাথেই প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে এলো এক নারীর চিত্র। আরুষের ভ্রু কুঁচকে এলো, এ কার ছবি? তাছাড়া ছবিটি দেখেও তো বেশ পুরনো দিনের কোনো নারী চরিত্র মনে হচ্ছে। চিত্রকর্মের আদলও বেশ পুরনো, আজকালকার যুগের ন্যায় রঙিন এবং খুব নিখুঁত নয়। আগের দিনে চিত্রশিল্পীদের জ্যামিতিক প্যাটার্নে নেয় আঁকা এ চিত্রকর্ম। আরুষ ভেতরে ভেতরে কৌতূহল অনুভব করলো, কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, এ কার ছবি স্যার? তুর্য 2 হাত দ্বারা চিত্রকর্মটা দেয়ালে লাগাতে লাগাতে জবাব দিল, আমার মায়ের বংশের পূর্ব নারী ঘষিরি বেগমের চিত্র এটা।
আরুষ অবাক হতে গিয়েও অবাক হলো না। তুর্যের আচার আচরণ কথাবার্তা সবকিছুর সাথেই সে বেশ পরিচিত। এই বান্দার দ্বারা যে সবকিছু সম্ভব তা সে জানে। সেখানে এই সামান্য ঘসেটি বেগমের চিত্রকর্ম আর কি। ঘসেটি বেগমের ছবিটা দেয়ালে টানিয়ে পরের আরেকটা প্যাকেট খুলল তুর্য। এবার প্যাকেট থেকে একজন পুরুষের চিত্রকর্ম বেরিয়ে এলো। এই পুরুষের চিত্র এই যুগের বলে মনে হচ্ছে না কোনো ক্রমেই। আগের ঘসেটি বেগমের চিত্রে নেই আঁকা। আরুষ আবারও কৌতূহলবশত জিজ্ঞেস করলো, এটা কার ছবি স্যার? এইবার তুর্য ফিরে তাকালো আরুষের পানে। দুই হাতে চিত্রটা আরুষের সামনে ধরল, অতঃপর বলল, তোর তো একে চেনার কথা আরুষ। ভালো করে দেখ, চোখ নাক মুখ সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখ, দেখবি ঠিক চিনে যাবি। আরুষ বিশ্বাস করলো তুর্যর কথা। বড় বড় চোখ করে সে তাকালো ছবিটার পানে। নিশ্চয়ই এই ব্যক্তি ইতিহাস খ্যাত কোনো পুরুষ মানুষ হবে। তাকে আরুষের চেনার কথা। ইতিহাস খ্যাত ব্যক্তিদের ছাড়া তো আর তেমন কারো চিত্রকর্ম তৈরি করা হতো না তৎকালীন সময়ে। আরও সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ছবিতে থাকা পুরুষকে। বেশ কিছুক্ষণ নানাভাবে সে চেষ্টা চালালো লোকটাকে চেনার, কিন্তু ফলাফল শূন্য। আরুষ মাথা চুলকে বলল, কে এটা? আমি চিনতে পারছি না স্যার। সাথে সাথে নাক মুখ কুঁচকে ফেলল তুর্য। নাক ছিটকে বলল, ছি আরুষ, তোকে নিয়ে আমার এবার লজ্জা হচ্ছে। তুই কিনা শেষে নিজের পূর্বপুরুষদের চিনতে পারছিস না। কেমন ছেলে তুই! আরুষ অবাক হলো, সাথে সাথে কিছুটা লজ্জাও পেল। এই পুরুষ কিনা তার পূর্বপুরুষ, অথচ সে চিনে না। আরুষের মনে মনে খারাপ লাগলো ভীষণ। সে নিজ বংশের পূর্বপুরুষদের চিনে না, অথচ তার পূর্বপুরুষদের তুর্য চিনে। এর থেকে লজ্জার আর কি হতে পারে ভাই? তবুও আপাতত আরুষ লজ্জা গিলে খেলো। তার এই পূর্বপুরুষকে অবশ্যই চিনতে হবে তাকে, নয়তো পরবর্তীতে আবার কেউ হুট করে এসে এই ছবি দেখিয়ে তাকে কিছু জিজ্ঞেস করলে লজ্জায় পড়তে হবে। আরুষ জিহ্বা দিয়ে নিজের ওষ্ঠ ভেজালো। জানার আগ্রহ নিয়ে তুর্যকে শুধালো, এর নাম কি স্যার? এ আমার কোনো পূর্বপুরুষ? তুর্য যেন এবার মহাবিরক্ত হলো। আরুষের দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে ছবিটা দেয়ালে লাগাতে উদ্যত হলো। কপাল কুঁচকে জবাব দিল, এটা মির্জাফর, তোর কলিজার বন্ধনের পূর্বপুরুষ। আরুষ হতাশ হলো। নিজের ওপর নিজে বেশ বিরক্ত হলো সে। এই তো জানা কথা ছিল যে তুর্য কোনো গুরুত্বপূর্ণ উত্তর দিবে না, কিন্তু তুর্যের চরিত্র সম্পর্কে জানার পরও এই কথা তার মাথায় কেন এলো না? ধুর, আর কিছু সে জিজ্ঞেস করবে না তুর্যকে। পাগল লোকের সব পাগলামি কথাবার্তা। আরুষের ভাবনার মধ্যে তৃতীয় নাম্বার প্যাকেটটা খুলল তুর্য। তার ভেতরে থেকেও বেরিয়ে এলো এক পুরুষের ছবি। তবে এই ছবিটা আগেরগুলোর মতো পুরনো নয়, যদিও এটা কোনো অংশেই চিত্রকর্ম বলে মনে হচ্ছে না। এটা ক্যামেরাবন্দি কোনো ছবি মনে হচ্ছে। আরুষ জিজ্ঞেস করবে না ভেবেও কৌতূহলবশত করলো। কোনো কিছু না ভেবেই জিজ্ঞেস করে ফেললো, এটা কার ছবি? তুর্য দেয়ালে ছবিটা লাগালো। ছবির পানে দৃষ্টি রেখে বলল, হবে কোনো এক রাজাকারের। আমার রাজাকার শ্বশুরটার ছবি সংগ্রহ করতে পারিনি, তাই আপাতত অন্য একজন রাজাকারের ছবি টানিয়ে দিয়েছি। তবে শ্বশুরের ছবি সংগ্রহ করতে পারলে এ বেটার স্থানে শ্বশুরের ছবিটাই লাগিয়ে দেব, নিশ্চিত থাক। আরুষ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। সে জানতো এমন কিছুই তুর্যর মুখ থেকে বের হবে। তারপরও কেন জিজ্ঞেস করে নিজের কান নষ্ট করলো কে জানে। আরুষ মাঝে মাঝে ভেবে পায় না সৃষ্টিকর্তা এই তুর্য নামক প্রাণীকে কী ধারা সৃষ্টি করেছে। এর আগাগোড়া সবটাই অদ্ভুত কথাবার্তা এবং কার্যক্রম দ্বারা ভরপুর। তুর্য ছবিগুলো দেয়ালে টানিয়ে হুট করে টান টান হয়ে শুয়ে পড়লো ফ্লোরে। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ করে আবার উঠে বসলো। আরুষের পানে তাকিয়ে বেশ ভাবুক ভঙ্গিতে বলল, আমার নতুন ঘর নতুন সংসার, বউকে এনে তো অন্তত একটাবার দেখানো প্রয়োজন, তাই না আরুষ? আরুষ সাথে সাথে তাল মেলালো তুর্যের কথায়। তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলল, জি স্যার। ম্যামকে ছাড়া আপনারই ঘর একদম অসম্পূর্ণ কিন্তু। আরুষের কথা শুনে চোখ জোড়া চকচক করে উঠল তুর্যের। আনন্দের সহিত সে বলল, তাহলে তোর ম্যামকে নিয়ে আয় তাড়াতাড়ি। আরুষ ভরকালো আমতামতা করে বলল, আমি কিভাবে আনবো? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে। থমথমে কণ্ঠে বলল, তা আমি কি জান, তুই যখন বললি আনা প্রয়োজন তখন নিয়ে আসবি। কিভাবে আনবি তা তুই জানিস। তবে আগামীকাল সকালের মধ্যে আমার বউকে আমি আমার বাসায় চাই, নয়তো তোকে আমি ঠুস করে গুলি করে ঠাস করে উপরে পাঠিয়ে দিব।
কথাটা বলেই তুর্য উঠে দাঁড়ালো। আরুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পা ফেলে নিজের রুমের কক্ষের দিকে উদ্দেশ্য প্রস্থান ঘটালো। আরুষ বেচারা আবেগে ফ্লোরে বসে পড়লো ঠাস করে। কি বিপদে পড়লো সে? কে বলেছিল তাকে তুর্যের হ্যাঁতে হ্যাঁ মিলাতে? আজ তুর্যের কথায় যদি সে তাল না মিলাতো তবে এত বড় একটা বিপদে তো পড়তে হতো না। এখন সে কিভাবে পৃথাকে নিজেদের বাড়িতে আনবে? ভয়ঙ্কর স্বামীর দজ্জাল বউকে কিভাবে বাগে আনবে? এমনি মির্জা তেজ। সুদীর্ঘ এক রাতের সমাপ্তি ঘটিয়ে সকালের দেখা মিলেছে। সূর্যের ফুটফুটে আলোয় ভরে উঠেছে চারপাশ। আরুষের কাল রাতে ঘুম হয়নি একটুও। গতকাল সারা রাত শুধু চিন্তায় কেটেছে যে পৃথাকে এ বাসায় কিভাবে আনবে। আর যদি না আনতে পারে তাহলে তুর্য যদি সত্যি সত্যি তাকে ঠুস করে গুলি করে ঠাস করে উপরে তুলে দেয় তখন কি হবে? তুর্য নামক প্রাণীর না আছে মুখের ওপর কোনো বিশ্বাস, আর না আছে হাতের ওপর কোনো বিশ্বাস। চিন্তায় আরুষের প্রাণ ওষ্ঠাগত প্রায়। তাই তো সকালই নেমে দাঁড়িয়েছে বাসার সম্মুখে রাস্তার কাছে। এই পথ দিয়েই তো পৃথা কলেজে যাবে। যদিও সে জানে পৃথার কলেজ যেতে এখনও অনেক দেরি, কিন্তু যাবে তো। আরুষ কোনো ঝুঁকি নিতে চাইছে না। সে যে সময়ে গেটে দাঁড়াবে তার আগে যদি পৃথা চলে যায় তখন কি হবে? তাই তাড়াহুড়ো করে ঘরের পোশাক অর্থাৎ 3/4 প্যান্ট এবং টি শার্ট জড়িয়ে উস্কো কুস্কো চুলে হাজির হয়েছে গেটের সম্মুখে। বারবার পৃথাদের বাসার দিকে উকিঝুঁকি দিচ্ছে, আবার একটু পরপর চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে। আরুষকে এভাবে পাগলের ন্যায় পায়চারি করতে দেখে তার দিকে এগিয়ে এলো ওই বাড়ির দারোয়ান। অর্ধবয়স্ক দারোয়ান 2 চোয়ালের সাহায্যে পান চিবোতে আরুষকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আপনি কেডা? আরুষ আমতা করে জবাব দিল, জি নতুন এনেছি। ও, এইটুকু বলে আর দারোয়ান বলল না কিছুই। যেভাবে বসেছিল সেভাবেই প্রস্থান করলো। আরুষ আরও কিছুক্ষণ অতিবাহিত করলো পৃথার অপেক্ষায়। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটেছে। ওই তো আসছে মেয়েটা, সাদা কলেজ ড্রেসে নিজেকে আবৃত করে মাথায় হিজাব পেঁচিয়ে। আরও সময় ব্যয় করলো না একটুও। ব্যস্ত পায়ে ছুটে গিয়ে দাঁড়ালো পৃথার সম্মুখে, হাসি মুখে বলল, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। হঠাৎ রাস্তার মাঝে কেউ পথ আটকাতে বিরক্ত হলো পৃথা। কপাল কুঁচকে সে তাকালো সম্মুখ পানে। আরুষকে দেখে চোখ ছোট ছোট করে বলল, আপনি ওই ব্রিটিশ লোকটার চেলা না? আরুষ ভ্যাবাচ্চাকা খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই সামলে নিল নিজেকে। যেমন স্বামী তার তো তেমনই বউ হবে, এটা মোটেই বিস্ময়কর কিছু না। তাছাড়া পৃথা ভুল কিছু তো আর বলেনি। তুর্য তো সত্যিই ব্রিটিশদের অন্তর্ভুক্ত। রন্ধে রন্ধে তার ব্রিটিশগিরি। এত বছর পড়াশুনো এবং ব্যবসার সুবাদে ইংল্যান্ডেই ছিল তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ। এখন আর নিজ কাজে ব্যতীত অন্য সব চিন্তা ভাবনার সময় নেই। ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিল তখন দেখে এসেছিল তুর্য ঘুমাচ্ছে। সেটার ঘুম ভাঙার আগেই পৃথাকে নিয়ে তাকে ফ্ল্যাটে যেতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই দজ্জাল মেয়েটা কি তার কথায় যেতে রাজি হবে? তুর্যের কথা শুনলেই তো সম্ভবত মুখের ওপর নাকচ করে দেবে। আরুষ তবুও আশা ত্যাগ করলো না। কিছুটা ইতস্তত করে বলল, আপনি একটু আমাদের বাসায় আসবেন ম্যাম? আরুষের হঠাৎ এহেন কথায় কপালে ভাঁজ পড়ল পৃথার। তারা এখনও অপরিচিত একে অপরের নিকট। শুধুমাত্র এই মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা আর ঝগড়ায় তাদের সাক্ষাৎ। তাছাড়া ওই ব্রিটিশ লোকটাও যে খুব একটা ভালো তা নয়। তার উপর তাকেও সে সহ্যই করতে পারে না। যদি সহ্য করতেই পারতো তবে কি আর সেদিন ওভাবে সকলের সম্মুখে থাপড় দিতে পারতো? সেদিনের কথা স্মরণে আসতেই মেজাজ বিগড়ালো পৃথার। হৃদয়ে জমে থাকা ক্রোধ ডালপালা মেলে দিল। ঝাঁঝালো কণ্ঠে মেয়েটা বলল, ওই ব্রিটিশ লোকটার বাসায় আর আমি কখনো যাব না। আরুষ যেন আগে থেকে জানতো পৃথা এমন কিছুই বলবে। সে নিজের গলার স্বর একটু নরম করলো, অনুরোধের স্বরে বলল, প্লিজ চলো না ম্যাম। আপনার স্যারের আমাকে আরেকটা থাপ্পড় মারার বাকি আছে নাকি? না মানে আরুষকে আর কথা বলতে দিল না পৃথা। তার কথার মাঝেই বলল, পাগলা কুকুরে কামড়িয়েছে আমাকে যে আমি নিজে যে ওই ব্রিটিশ লোকটার গুহায় প্রবেশ করব। আমার কলেজ আছে, যাচ্ছি আমি। কথাটা বলে পৃথা সম্মুখ পানে পা বাড়ালো। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। একটা বার যদি পৃথা এখান থেকে চলে যায় তারও নির্ঘাত উপরে চলে যাওয়ার টিকিটটা নিশ্চিত হয়ে যাবে। আরুষ হন্তদন্ত হয়ে পিছু নিল পৃথার। আর কোনো উপায় না পেয়ে চট করে বলল, আসলে আমার স্যার খুব অসুস্থ, তো তাই আপনাকে একটু আসতে বলেছিলাম আমাদের বাসায়, এছাড়া আর কিছু নয়। তুর্যর
অসুস্থতার খবর শুনে পৃথা থমকে দাঁড়ালো। যতই শত্রুতা হোক, একটা লোক অসুস্থ এ কথা শুনে নিশ্চয় চলে যাওয়া কোনো বিবেকবান মানুষের কর্ম নয়। পৃথাকে দাঁড়াতে দেখে একটু সাহস পেল আরুষ। জিহ্বা দিয়ে ওষ্ঠ ভিজিয়ে কিছুটা করুণ কণ্ঠে বলল, আসলে আমরা এই রাজশাহী শহরে নতুন, কাউকেই চিনি না তেমন, কোনো আত্মীয় স্বজনও নেই আমাদের এখানে। যতই ঝগড়া বিবাদ যাই হোক না কেন, আমরা অল্প অল্প চিনলেও এখানে আপনাকেই চিনি শুধুমাত্র। তাই আর কি বলছিলাম, আপনি যদি একটু আমার সাথে আসতেন ভালোই হতো। স্যার হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, বাসায় শুধুমাত্র আমি আর সেই ছিলাম। একা পুরুষ মানুষ কি থেকে কি করব বুঝতেই পারছি না তো, তাই। কথাটা বলে একটু থামলো ছেলেটা, মলিন কণ্ঠে বলল, যাক, আপনি যদি না আসতে চান তাহলে তো আর করার কিছু নেই। এমনিও স্যার আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি, দেখি আর কাউকে পাই কিনা। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। পৃথার খারাপ লাগলো আরুষের কথা শুনে। সে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। তার পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে মনে হলো ছেলেটা সত্যিই বলছে। হয়তো তার স্যার অসুস্থ। পোশাক আশাক চোখ মুখেও বেশ চিন্তিত মনে হচ্ছে আরুষকে। তবে কি ওই ব্রিটিশ লোকটা একটু বেশি অসুস্থ? পৃথা আর না করতে পারলো না। যতই হোক লোকটা অসুস্থ। তুর্য হয়তো খারাপ লোক, ব্রিটিশ কিন্তু সে তো নয়। একজন মানুষ অসুস্থ আর তার সাহায্য করার মতো কেউ নেই শুনেও হাত পা গুটিয়ে কিভাবে বসে থাকবে সে? পৃথা রাজি হলো আরুষের সাথে যেতে। ঝামেলাহীনভাবে বলল, চলুন দেখি কি হয়েছে আপনার স্যার। আরুষ খুশি হলো ভীষণ। যাক, অবশেষে বুদ্ধি কাজে লেগেছে। পৃথা রাজি হয়েছে, এর মানে এই যাত্রায় তার জীবনটা বেঁচে গেল। আরুষ উৎফুল্ল হয়ে পৃথাকে সাথে নিয়ে ফ্ল্যাটে ঢুকলো। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে চোখে পড়ল তুর্যের কক্ষের দরজা খোলা। আরুষ ভাবলো স্যারকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। নিশ্চয়ই হঠাৎ করে বউকে দেখে চমকে যাবে সে এবং তার উপর খুশিও হবে। তাই আরুষ আর ইতিউতি না করে পৃথাকে নিয়ে সোজা তুর্যের কক্ষেই এলো। কিন্তু এ কি, তুর্য কোথায়? বিছানা তো খালি। পৃথা আর আরুষ দুজনই আশেপাশে খুঁজতে শুরু করলো তুর্যকে। ওয়াশরুম থেকে মৃদু পানির শব্দ ভেসে আঘাত হানলো তাদের। দুজনই নিশ্চিত হলো তুর্য ওয়াশরুমে। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধল এর পরে। ওয়াশরুমে বসে বেশ উচ্চস্বরে গান ধরল তুর্য। নিজের বেসুরা কণ্ঠে গান গাইতে শুরু করলো। জীবনে শান্তি নাই রে, মনে শান্তি নাই রে, শান্তির বাপ তার মায়েরে নিয়ে বিলেত পালাইছে। আমার ঘরে রাখি গেছে ঘষিটি বেগম, সাথে রাখিছে মির্জাফর, শ্বশুরবাড়িতে রাজাকার, শান্তির বাপ আমার ধ্বংস করিচ্ছে। ও হেই হেই, শান্তির বাপ আমার ধ্বংস করিছে। তুর্যের কণ্ঠে এমন উদ্ভট মিলহীন বেসুরা গান শুনে মাথাটা ঘুরে দাঁড়ালো পৃথার। মেয়েটার খুব করে মনে পড়ল তার প্রিয় কার্টুন ডোরেমনের কথা। আজ কেন যেন মনে হচ্ছে ডোরেমনের জিয়ান টিভি ছেড়ে তার ফাটা বাঁশ কণ্ঠ নিয়ে তুর্যের ওপর ভর করেছে। আর সে ঠিক ওই ডোরেমনের কার্টুনে জিয়ানের গান শোনার পর সবাই যেমন জ্ঞান হারাতো, তেমনই জ্ঞান হারাবে ভাব। তবে শেষ পর্যন্ত পৃথার জ্ঞানটা রক্ষা পেল। তুর্য তার বিখ্যাত গান থামালো। সাথে সাথেই স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো মেয়েটার বক্ষভাগ থেকে। বাবা, কি ঘূর্ণিঝড় নামক গানই না শেষ হয়েছে। তবে এত কিছুর মধ্যে মেয়েটা একটা জিনিস বেশ ভালো বুঝছে, সূর্য কোনো অসুস্থ নয়। এই বড় ব্রিটিশের চেলা ছোট ব্রিটিশ আরুষ তাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। যেমন জিয়ানের চাপে পড়ে নবিতা মিথ্যা বলে শিজুকা, সুনিও, ডোরিমন এবং অন্যদের নিয়ে আসতো তার গান শুনতে, তেমন এই চেলাটাও তাই করেছে। পৃথা কটমট করে তাকালো আরুষের পানে। আরুষ ঢোক গিলল, মিনমিনিয়ে বলল, আমি তো অসুস্থ দেখেই গিয়েছিলাম, হঠাৎই সুস্থ হলো কিভাবে বুঝতেই পারছি না। দুজনের কথোপকথনের মধ্যে ওয়াশরুম থেকে দুর্যের ফাটা কণ্ঠে আবারও নতুন গান ভেসে এলো। এবার সে আগের থেকেও জোরে গাইতে শুরু করলো। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। গানটা গাইতে গাইতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তুর্য। আশেপাশে তার কোনো খেয়াল নেই। কোমর অবধি শুভ্র রঙা একখানা তোয়াল দ্বারা আবৃত করে নিজ কণ্ঠের গানের তালে তালে সে কোমর দুলিয়ে যাচ্ছে। নগ্ন বক্ষে মুক্ত দানার মতো পানিতে বিন্দু বিন্দু পানি নিয়ে বিছানার নিকটে গিয়ে দাঁড়ালো সে। শার্ট প্যান্ট সব বিছানার উপরেই রাখা। তুর্য গান গাইতে গাইতে বিছানার ওপর থেকে একখানা শার্ট হাতে নিয়ে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল। তার মুরগির বাচ্চার মতো বউটা তার পানে চেয়ে আছে গোল গোল চোখে। তুর্য ভ্রু কুচকালো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি গো মুরগির বাচ্চা, আগে তো রাতের আধারে স্বপ্নে এসে আমার ইজ্জত লুট করতে, এখন দেখছি দিন দুপুরেও আমার ইজ্জত লুটের উদ্দেশ্যে চলে এসেছো।
আরও শুনল তুর্যের কথা। বেচারা বেশ বুঝল তার স্যার পৃথাকে কল্পনা হিসেবে নিচ্ছে। তাকে এখনই তুর্যের ভুলটা ভাঙাতে হবে, নয়তো পরে তার উপরেই আবার চোটপাট চালাবে। রুক্ষ কণ্ঠে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না ওটা কল্পনা নয় সত্যি? এখন তোর ম্যাম যে আমার সব দেখে নিয়েছে, এর দায়ভার কে নিবে? আরুষ একটু এগিয়ে গেল তুর্যের পানে, গলার স্বর একটু বাড়িয়ে বলল, স্যার, ম্যাম আপনার কল্পনাতে আসেনি, সত্যি এসেছে। আরুষের কথা ধ্যান ভাঙল তুর্যর। ধরফরিয়ে উঠল সে। এর মানে পৃথা তার কল্পনা নয়, সত্যিই মেয়েটা এখানে এসেছে, আর এই অবস্থায় তার সামনে দাঁড়িয়েও আছে। সাথে সাথে চেঁচিয়ে উঠল তুর্য। চটজলদি বলল, আমার মুরগির বাচ্চা এখানে কেন? পরক্ষণে আবার ছেলেটা দুই হাতে নিজের কোমরে জড়ানো তোয়ালেটা আঁকড়ে ধরল। হড়বড় করে বলল, ভাগ্যিস কোমরে তোয়ালিটা ছিল, নয়তো আমার মান ইজ্জত এতক্ষণে লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করত। পৃথা হতবাক হলো। কিসব বলছে এই পুরুষ? মাথাটা তা কিসব গেছে নাকি? পৃথা অবাক কণ্ঠেই বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।